আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখবে তাদের জন্য মূলতই আজকের এই সাধারণ গণিতের 2020 সালের বরিশাল বোর্ডের পরিমিতি সৃজনশীলের গ নং প্রশ্নটির আলোচনায় আমি একটু থাকতে চাই। যারা কন্টিনিউয়াসলি আমার ক্লাসগুলো দেখো তাদের বলবো যে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাও। আমি আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসটি যদি তোমরা দেখো যে বরিশাল বোর্ড 2020 সালের 9 নম্বর যে পরিমিতির প্রশ্নটি ছিল, গণাঙ্ক প্রশ্ন, উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নটির উত্তর অবশ্যই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পি কিউ আর এস একটি কিন্তু আয়তক্ষেত্র ছিল। যেহেতু তোমরা পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ ক এবং খ দুইটি প্রশ্ন সলিউশন আমি অলরেডি আপলোড করেছি। ওখানে যদি দেখো সেই ক্ষেত্রে আমি পি কিউ আর এস একটি কিন্তু আয়তক্ষেত্র ছিল। তো আয়তক্ষেত্রের বলেছে যে পি কিউ আর এস চতুর্ভুজটিকে, অর্থাৎ এখানে আয়তক্ষেত্র বলে নাই, এই চতুর্ভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিএস এবং কিউআর, অর্থাৎ পিএস এবং কিউআর এই দুইটা বাহু পরস্পর সমান এবং এরা কিন্তু সবচেয়ে বড় বাহু 25 মিটার এখানে, এবং আমরা পি কিউ বা আর এস এখানে 16 মিটার, এটি ছোট বাহু। তাহলে আমাদের পি কিউ আর এস চতুর্ভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এই আয়তক্ষেত্রটাকে আমরা এভাবে একটু আনুপাতিক আকারে যদি প্রকাশ করে দেখাতাম যে এখানে কিউ আমাদের আর, এখানে এস, এখানে পি হতো, অর্থাৎ এটা 16, এটিও কিন্তু 16, এটি 25, এটি 25। এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম কারণ আমাদের যে ঘনবস্তু তৈরি হবে, অর্থাৎ যেমন একটি ডাস্টার, খেয়াল করো এই ডাস্টারটি প্রাথমিক অবস্থা আমি এভাবে তোমাদের আয়তক্ষেত্র আকারে প্রকাশ করেছি। এই চিত্রটা দেখো, এভাবে আমি আয়তক্ষেত্র আকারে দেখিয়েছিলাম। এখন এই ডাস্টারটিকে যখন আমি এইভাবে খাড়া করে ধরছি সেই ক্ষেত্রে দেখো এই দৈর্ঘ্যটা কিন্তু সঠিকভাবে আসছে এবং এটি কিন্তু বৃহত্তম বাহু। এই বৃহত্তম বাহু চতুর্দিকে যদি এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে আসি, এভাবে করে যদি একবার ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে কি ঘনবস্তু তৈরি হতে পারে? তো লক্ষ্য করো, আমরা যদি এই কিউ আর কে স্থির রেখে এই আয়তক্ষেত্রকে আমরা সম্পূর্ণ যদি ঘুরিয়ে আনি, সেই ক্ষেত্রে দেখো এমন একটি ঘনবস্তু তৈরি হবে, যে ঘনবস্তুটার নাম তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো, 16.4 অনুশীলনীতে পরিমিতির বেলুন বা সিলিন্ডার বা কুয়া বা পাইপ যেটাই বলো। তাহলে আমাদের দেখো এখানে এই 25 যে মিটার বৃহত্তম বাহু ছিল, এটি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের উচ্চতা হয়ে গেছে, একটি বেলুন তৈরি হয়েছে। এবং লক্ষ্য করো আমাদের এখানে আমরা এই অংশটুকু যদি একটু মুছে দিই, দেখো এই অংশটুকু যদি মুছে দিই, তাহলে এখানে এই আর এস অ্যাকচুয়ালি এখানে হয়ে যাচ্ছে কিন্তু আর এস বলতে 16, এটিকে আমি এই বেলুনের বা সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের কিন্তু ভূমির ব্যাসার্ধ বলতে পারবো। আর এটি কিন্তু উচ্চতা কিন্তু দেখো এখানে 25 মিটার হয়ে যাচ্ছে। এই 25 মিটার কিন্তু এখানে চলে আসলো। ওকে, এবং এটা যদি তোমরা একটু দেখো, আমি যদি একটু মুছে দিই, সেই ক্ষেত্রে আমাদের উপরে কিন্তু একটি বৃত্ত হচ্ছে, বা আমরা যদি দেখি যে এই মার্কারটা যদি তোমাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই, যে মার্কারটা দেখো, এই মার্কারটা কিন্তু একটি সিলিন্ডার বা এটি পাইপ আকৃতির একটি বস্তু, বা এটিকে বেলুনও বলা যাবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম যে এটি একটি ব্যাসার্ধ, আর এস বলতে এখানে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, এটি ভূমির ব্যাসার্ধ আমরা বলতে পারবো। ওকে, বা এটি উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করব। দেখো এটা বলার কারণ আমাদের যে পি কিউ আর এর চতুর্ভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে যখন ঘুরিয়ে এনেছি, তখন এই বৃহত্তর বাহুটি কিন্তু সিলিন্ডারে কিন্তু উচ্চতা হয়ে গেছে, এবং যে ক্ষুদ্রতম বাহু ছিল এই ক্ষুদ্রতম বাহুকেই কিন্তু আমরা ব্যাসার্ধ ধরে কিন্তু একটি ঘনবস্তু তৈরি করছে। এই ঘনবস্তুটি মূলত আমাদের সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বা বেলুন। তাহলে আমাদের এই ঘনবস্তুটি যেটি তৈরি হচ্ছে, দেখো ঘন বস্তুটি কি বলতো, সিলিন্ডার, সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার বলতে পারবো, বা বেলুন বলতে পারবো, বা আমরা পাইপ আকৃতির বস্তু বলতে পারবো, বা আমরা এখানে কুয়া বলতে পারবো, যেটি বলা যায়, যেটা আমরা পানির কুয়া, এটির নাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি নির্দিষ্ট নাম, কুয়া বা পাইপ।
তাহলে পি কিউ আর এর চতুর্ভুজটির বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালাম, ঘোরানোর পর আমরা যে ঘনবস্তু পেলাম সেই ঘনবস্তুর সমগ্র তলের অর্থাৎ সিলিন্ডারের বা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের চেয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিলিন্ডারের তিনটি সূত্র আছে, তোমরা জানো যে বক্রতল এর বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সাথে আমাদের দুই প্রান্তের ক্ষেত্রফল যোগ করতে হবে। অর্থাৎ আমরা এখানে তিনটি সূত্র পাবো, দেখো একটি পাবো কি, দেখো বক্রতল বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল একটি পাবো, দেখো 2 পাই আর এইচ অর্থাৎ পরিধি ইনটু উচ্চতা, এখানে বর্গ একক, আমরা বক্রতলের ক্ষেত্রফল পাবো। আর এখানে আরেকটি পাবো, দেখো সমগ্র তলের ক্ষেত্রফল, যেটি দেওয়া আছে সমগ্র তল বা সমগ্র পৃষ্ঠ, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে 2 পাই আর এইচ এর সাথে আমাদের দুই প্রান্তের ক্ষেত্রফল সমান, আমরা এটা একটা প্রান্ত, এটা বৃত্তের ক্ষেত্রফল, এটা একটা প্রান্ত, বৃত্তের ক্ষেত্রফল যোগ করলে 2 পাই আর স্কয়ার হবে। তাহলে এখানে 2 পাই আর যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি, দেখো আর প্লাস এইচ বর্গ একক বা এইচ প্লাস আর। এবং আমরা আয়তন জানি, কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের পর আমরা আয়তন জানি যে আয়তন বলতে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, সুতরাং পাই আর স্কয়ার এইচ ঘন একক। আমরা এই তিনটি সূত্র কিন্তু আমরা 16.4 অনুশীলনীতে আমরা জানি, খুবই ভালো করে জানি। যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো তারা অবশ্যই বুঝতে পারবে, সূত্রগুলোই কিন্তু তোমাদের একটু ঝামেলা হয়ে যায়। এখন আসো, তাহলে আমি এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি দিতে চাই তাহলে আমাদের কি কি বিষয় এখানে উল্লেখ করতে হবে একটু দেখে নিই। আমরা লিখব পি কিউ আর এস চতুর্ভুজ টিকে বৃহত্তর বাহু, আমরা যদি বলি বৃহত্তর বাহু কিউ আর এর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তা একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বা সমবৃত্ত ভূমিক। কেন বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটি সিলিন্ডার আমাদের ভূমির সাথে অর্থাৎ বৃত্তের উপরে, পরিধির উপরে কিন্তু অবস্থান করছে, যখন এটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বা বেলুন বলতে পারি, সিলিন্ডার বা আমরা বেলুন বলতে পারি। ওকে, যার আমরা বলতে পারি, দেখো যার উচ্চতা আমরা যদি বলি, যার উচ্চতা আমরা এটা বলতে পারবো, দেখো পিএস, যার উচ্চতা পিএস বা কিউ আর সমান দেখো 25 মিটার, এবং ভূমির ব্যাসার্ধ যেটা আমি পেয়েছি, দেখো ভূমির ব্যাসার্ধ, দেখো ভূমির ব্যাসার্ধ যেটি হবে, তোমরা যদি ভালো করে দেখো, ভূমির ব্যাসার্ধ বলতে এখানে পি কিউ সমান আমরা দেখতে পাচ্ছি আর এস সমান, আচ্ছা এখানে উচ্চতাটাকে আমরা এখানে এইচ দ্বারা পরে প্রকাশ করলাম, এখানে আর দ্বারা আমরা ভূমির ব্যাসার্ধকে আমরা 16 মিটার দ্বারা প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নাও, আমি ক্যালকুলেটরটা একটু রাখতে চাচ্ছি। তাহলে আমাদের অলরেডি বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে এই সূত্রটা ইউজ করব। তবে তোমাদের এই সূত্রটা একটু জানানোর জন্য আমি একটু ভাঙার চেষ্টা করেছি। এখন আমরা লিখব, অতএব ঘনবস্তু বা সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা এখন লিখব যে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 2 পাই আর আর প্লাস এইচ। খেয়াল করো এখানে এই সূত্রটা আমরা ইউজ করব। ওকে, বর্গ একক এখানে, তাহলে আমি
যদি বলতে চাই তাহলে এখানে বর্গ একক যদি লিখে নিব। আমরা যখনই মান বসাবো তাহলে এখানে মিটার আছে, তাহলে আমরা লিখব অতএব বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান দেখো 2 ইন্টু পায়ের মান আমরা 3.1416, আর এর মান আমরা পাচ্ছি এখানে 16, আর আর এর মান দেখো 16 প্লাস এইচ বলতে কিন্তু এখানে 25 বর্গ মিটার আমরা এখানে লিখে নেব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আমি একটু মুছে দিলে সমস্যা নাই, তোমরা যেহেতু অলরেডি দেখে নিয়েছো যে কি হতে পারে। তাহলে আমি একটু ক্যালকুলেশন যদি করি তাহলে দেখে নাও 2 ইন্টু 3.1416 গুণ 16 গুণ এখানে কত হয় বলো তো 41 হয়, গুণ আমরা একবার লিখতে হবে 41 সমান আমরা পাচ্ছি দেখো 4127.7792 বর্গ মিটার। আমরা দশমিকের পর যদি দুই অঙ্ক নিতে চাই তাহলে আমরা এটি লিখব দেখো 4127.78 বর্গ মিটার প্রায়। ওকে, এটি আমাদের একটি উত্তর। সুতরাং আমাদের যে প্রশ্নটি ছিল যে ঘনবস্তুর উৎপন্ন হবে সেই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা কিন্তু ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেছি। তোমরা একটু খেয়াল করো, এই ম্যাথটি মূলত 16.4 এর আমাদের একটি আয়তক্ষেত্র থেকে কিভাবে আমরা একটি সিলিন্ডার তৈরি করতে পারবো এটি জানানোর জন্য, বা তোমরা কেমন বুঝো কেমন পারো এটা বোঝানোর জন্য মূলত তোমাদের এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে। এবং অলওয়েজ মনে রাখবে সৃজনশীলের গণাঙ্ক প্রশ্নটা উচ্চতর চিন্তন দক্ষতা উদ্দীপক থেকেই আমাদের এগুলো নিতে হবে। এখন আমাদের চেয়েছে কিন্তু আয়তন, তাহলে আমরা এখন কি লিখবো বলতো, তাহলে বেলুনের আয়তন বলা হয়েছে এটি কি বস্তু ছিল এটা আমাদের বের করে নিতে হবে। পায়ের স্কয়ার, অর্থাৎ পায়ের স্কয়ার মানে বৃত্তের ক্ষেত্রফলের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, আর উচ্চতা গুণ করলে কিন্তু আমাদের আয়তন ঘন একক হবে। ওকে, তাহলে আমরা লিখব তো বেলুনের আয়তন বলতে পাই বলতে 3.1416, আর এর মান বলতে কি বলতো, এখানে আর এর মান বলতে আমরা 16 হোল স্কয়ার আমরা লিখতে পারবো, এবং এখানে এইচ এর মান 25 আমরা ঘন মিটার লিখে নেব। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই কত হয়, 16 কত হয় 16 স্কয়ার গুণ আমরা লিখতে পারবো দেখো 25 গুণ 3.1416 সমান আমরা একবার লিখতে পারছি দেখো 201.6 এখানে আমরা লিখতে পারবো দেখো 24। আমরা ঘন মিটার অবশ্যই আমরা প্রায় লিখতে পারবো। এখানে দেখো এটি কিন্তু আমাদের আনসার, অর্থাৎ 20106.24 এখানে আমাদের যে ঘনমিটার হচ্ছে এটি আমাদের আনসার। তাহলে এটি একটা আনসার। ওকে, আর লাস্টে আমি একটি আনসার পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখতে থাকো, এবং আমি আজকে বরিশাল বোর্ডের 2020 সালের প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আবার দেখাবে সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।